সকলকে নমস্কার জানাই। নমস্কার জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে এসআইপি মোডে আমরা কোন, কোন স্টকে ইনভেস্ট করব এবং কিভাবে ইনভেস্টমেন্টটা করব। এসআইপির কথা মাথায় আসতে আমরা সবসময় কিন্তু মিউচুয়াল ফান্ডের কথা মাথায় নিয়ে আসি। এবার মিউচুয়াল ফান্ডে আমরা দুরকমভাবে ইনভেস্টমেন্ট করতে পারি। একটি লামসাম মানে একগুচ্ছ টাকা একবারে ইনভেস্ট করে দেই। আবার কোনো, কোনো সময় আমরা কী করি, মান্থলি একটি ইনস্টলমেন্ট আকারে প্রত্যেক মাসে আমরা কিছু, কিছু করে টাকা নির্দিষ্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি। এবার এছাড়াও অনেকে আবার ইটিএফে ইনভেস্টমেন্ট করে থাকে। এবার এখানে কেন স্টকের কথা বলছি, কারণ কি আপনারা যদি দেখেন যে মিউচুয়াল ফান্ডের রিটার্ন এবং স্টকের রিটার্ন এটা কিন্তু হিউজ ডিফারেন্স থেকে যায়। একজন ব্যক্তি যদি মিউচুয়াল ফান্ড না করে স্টকে যদি একটু প্ল্যান করে এসআইপি মোডে ইনভেস্টমেন্ট করে, মানে প্রত্যেক মাসে অল্প, অল্প করে যদি ইনভেস্টমেন্ট করে, তাহলে কিন্তু সে ভবিষ্যতে গিয়ে একটা মোটা রকমের রিটার্ন কিন্তু আর্ন করতে পারবে। সেই জায়গা থেকে আমার এই ভিডিওটি করা। যারা নতুন ইনভেস্টর আছে তারা অনেক সময়ই কীভাবে স্টক মার্কেটে কোন স্টকটা কীভাবে ইনভেস্ট করবে তারা বুঝতে পারে না। তারা তার জন্যে অনেক সময়ই মিউচুয়াল ফান্ডটাকে প্রিফার করে। কিন্তু মিউচুয়াল ফান্ডে যদি তারা ইনভেস্টমেন্ট করে তারা কিন্তু রিটার্ন একটা লং টার্মে গিয়ে অনেক কম পাবে। কিন্তু যদি সে স্টকে একটু প্ল্যান করে সিস্টেমেটিক ওয়েতে যদি একটা ইনভেস্টমেন্ট করে যায়, প্রত্যেক মাসে অল্প, অল্প করে টাকা যদি ইনভেস্টমেন্ট করে, তাহলে কিন্তু একটা বড় রকমের রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিছু স্টক নিয়ে আমি আলোচনা করব, যে স্টকগুলোতে যদি এসআইপি মোডে প্রত্যেক মাসে অল্প, অল্প করে টাকা ইনভেস্ট করা যায়, তাহলে সে একটি বড় রিটার্ন কিন্তু ভবিষ্যতে পেতে পারে। কারণ কি, যারা নিউ ইনভেস্টর থাকে তাদের হাতে অনেক পরিমাণে টাকা থাকে না যে একবারে সে স্টকগুলো বাই করবে। যদি অল্প, অল্প করে ইনভেস্ট করে প্রত্যেক মাসে, তাহলে কি হয়, তারও একটু চাপ কম হয়। তার ইনকামের থেকে কিছু একটা পোরশন প্রত্যেক মাসে সে সরিয়ে রেখে এই স্টকগুলোর মধ্যে ইনভেস্ট করতে পারে। আবার যদি এই সিস্টেমেটিক ওয়েতে প্রত্যেক মাসে অল্প, অল্প করে, তাহলে কিন্তু তার রিস্কটাও মিনিমাইজ হয়। কারণ কি, স্টক মার্কেট ওঠানামা করে। এই ওঠানামার সাথে, সাথে তার কিন্তু যে ইউনিটগুলো পারচেজ করছে বা স্টকগুলো পারচেজ করছে তার একটা এভারেজ ভ্যালু গিয়ে দাঁড়ায়। সেখানে রিস্কটাও অনেকটাই মিনিমাইজ হয়ে যায়। কারণ কোনো একটা সময় একটি স্টক একটু বেশি দামে বাই করলো, পরের মাসে দেখা গেল সেই স্টকটি অনেকটা নিচে পড়ে গেল। তখন আবার সে একটু কম দামে বাই করলো। তখন কিন্তু তার এভারেজ প্রাইস মানে বাইং প্রাইসটা কিন্তু কমে আসে। সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু সে ইনভেস্ট করবে এবং লং টার্ম ধরে করবে, তাহলে মার্কেট যদি কোনো সময় কমে যায়, তাহলে সে কিন্তু কম দামে আরও স্টকটিকে পারচেজ করতে পারবে। কিন্তু সেই স্টকগুলো যেন এমন স্টক হয় যেটা পারফেক্ট এবং সুন্দর স্টক, যেগুলো ভবিষ্যতে গ্রো করবে এবং একটা কনসিস্টেন্ট রিটার্ন দেবে। সেই ধরনের স্টকগুলোকে যদি আমরা এসআইপি স্টক হিসাবে বেছে নিই, তাহলে রেজাল্টটা আরও ভালো পাওয়া যাবে। সেই মর্মে আমার এই ভিডিওটি করা। এই ভিডিওর মাধ্যমে আমি কয়েকটি স্টক আপনাদের সামনে তুলে ধরবো। এই স্টকগুলো বিভিন্ন সেক্টরের স্টক। মোটামুটি কেউ যদি এই স্টকগুলোতে ইনভেস্ট করে, তার পোর্টফোলিওটাই একটি ডাইভার্সিফাইড পোর্টফোলিও হবে এবং সে লং টার্মে যদি হোল্ড করে এই স্টকগুলোকে, একটি ভালো রকমের রিটার্ন কিন্তু ভবিষ্যতে সে পাবে। তো আসুন শুরু করা যাক বিভিন্ন স্টকগুলো নিয়ে একটু আলোচনা। প্রথম যে স্টকটি আমি নিয়ে আলোচনা করব সেটি একটি মনোপলি স্টক। সেটা হচ্ছে এটি রেলওয়ে সেক্টরের স্টক। এটা আপনারা সকলেই জানেন এই স্টকটি সম্পর্কে। এই স্টকটির নাম হচ্ছে আইআরসিটিসি। ইন্ডিয়ান এই যে রেল বা ট্রেনে আমরা যে যাতায়াত করি, তার জন্য যে টিকিটটা কাটি, আমরা যে টিকিটগুলো কাটি সেগুলো কিন্তু এই আইআরসিটিসির অ্যাপ থেকেই আমরা কাটি। এই আইআরসিটিসি রেলওয়ের 100% অনলাইন টিকিটিং সিস্টেমটার কিন্তু মালিকানা তাদের কাছে আছে। এই যেখান থেকেই আপনি টিকিট কাটুন, আপনাকে এই আইআরসিটিসির অ্যাপ থেকেই কাটতে হবে এবং আইআরসিটিসির পোর্টাল থেকেই কাটতে হবে। এরা যে শুধু টিকিটিংয়ের বিষয়টি দেখে তা না, রেলে যে ক্যাটারিং সার্ভিস থাকে, মানে আমরা ট্রেনে চাপলে পরে যে খাবার-দাবারগুলো খাই, সেগুলো কিন্তু এরাই সাপ্লাই করে। আবার এরা শুধু খালি খাবার-দাবার নয়, এরা কিন্তু প্যাকেজ ড্রিংকিং ওয়াটারের ব্যবসা, যে রেলনির বলে দেখবেন একটি ড্রিংকিং ওয়াটার তারা বিক্রি করে, হ্যাঁ? সেইটাও কিন্তু এই আইআরসিটিসির প্রোডাক্ট। এই আইআরসিটিসি কোম্পানিটি একটি লার্জ ক্যাপ কোম্পানি বলা চলে। এই কোম্পানিটি এর ডেট টু ইকুইটি রেশিও দেখুন 0.02, এটা একটু ভালো লক্ষণ। শুধু তাই নয়, তাছাড়াও এর যে যে বিষয়গুলো আছে, ডাটাগুলো আপনারা একটু দেখবেন। এখানে এর ডেপ্ট মাত্র আছে দেখুন 60.4 crore টাকা। সেলস গ্রোথ দেখুন 18.9%, প্রফিট গ্রোথ দেখুন ইয়ার আফটার ইয়ারে কীরকমভাবে হচ্ছে 17.6%। সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি কিন্তু একটি প্রফিট কিন্তু সবসময় জেনারেট করেই যাচ্ছে এবং এক্সপোনেনশিয়ালি এটা কিন্তু এগিয়ে যাচ্ছে। এর মার্কেট ক্যাপিটালাইজেশন দেখুন 74,000 এর ওপরে
হ্যাঁ? এর ডিভিডেন্ড yield ভালোই আছে 0.70%। এই হলো স্টকটির কি কাজ করে আপনাদেরকে একটু বললাম এবং বিভিন্ন যে ডাটাগুলো ফান্ডামেন্টাল কীরকম আছে স্টকটি সেটা একটু তুলে ধরার চেষ্টা করলাম। এর ROE এবং ROC ও দেখুন ভালো কিন্তু 53.8, 40.4 আমরা 20 র উপরে থাকলেই আমরা সেটাকে ভালো ভেবে থাকি। এবার নেক্সট যে স্টকটি আছে সেই স্টকটিও কিন্তু একটি মনোপলি স্টক CDSL। আমরা যে ডিম্যাট অ্যাকাউন্টগুলো খুলি বেশিরভাগ ডিম্যাট অ্যাকাউন্টই কিন্তু আমরা খুলে থাকি এই CDSL থেকে। আমরা যে ব্রোকার অ্যাপেই গিয়ে খুলি না কেন সেই ব্রোকার অ্যাপ কিন্তু এই CDSL অথবা NSDL এর কাছে কিন্তু আমাদের ডিম্যাট অ্যাকাউন্টটা খোলে বা ওপেন করে। অ্যাকাউন্টটি ওখানেই ওপেন হয়। আমরা যে স্টকগুলো পারচেজ করি সেই স্টকগুলো দেখবেন আমাদের স্টক পারচেজ করার পরে এন CDSL থেকে আমরা একটা মেসেজ পাই। তার মানে আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা সেটা আমরা একটা মেসেজ পাই। আমাদের যে ডিম্যাট অ্যাকাউন্টগুলো থাকে সেগুলো কিন্তু স্টোরড হয়ে থাকে আ এই CDSL এর কাছে। বেশিরভাগই যে ডিম্যাট অ্যাকাউন্টগুলো এখন খোলা হচ্ছে সেগুলো কিন্তু CDSL এর আন্ডারেই খোলা হচ্ছে। আমাদের যে স্টকগুলো আমরা কিনে থাকি সেই স্টকগুলোর কিন্তু লকারের কাজ করে এই CDSL। এই CDSL এর কাছেই আমাদের এই স্টকগুলো কিন্তু গচ্ছিত থাকে। হয়তো আমরা কোনো আ ব্রোকার অ্যাপে কোনো স্টক পারচেজ করলাম। সেই ব্রোকার অ্যাপটা হচ্ছে আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট। কিন্তু আমাদের আসল যে ডিম্যাট অ্যাকাউন্টটা সেটা হয় CDSL এর কাছে খোলা হয়, না হলে কিন্তু NSDL এর কাছে খোলা হয়। যাদের ডিম্যাট অ্যাকাউন্ট নাম্বারটা দেখবেন ১৬ ডিজিটের তাদের কিন্তু CDSL এ অ্যাকাউন্টটা ওপেন হয়। আর যাদের ১৪ ডিজিটের দেখবেন সেটা কিন্তু NSDL এর আন্ডারে পড়ে সেই ডিম্যাট অ্যাকাউন্টটা। এই কোম্পানিটি একটি মনোপলি কোম্পানি। এর দেখুন EPS খুব সুন্দর 23, হ্যাঁ? প্রফিট গ্রোথ দেখুন 64, সেলস গ্রোথ 62.9। এই কোম্পানিটি কিন্তু ভালো জায়গায়, হ্যাঁ? আছে। এটা একটি মনোপলি স্টকই বলা চলে। কারণ কি NSDL এর কোনো স্টক বাজারে লিস্টেড নেই। এই CDSL যার স্টক কিন্তু শেয়ার মার্কেটে লিস্টেড আছে এবং প্রাইমারি মার্কেটে কিন্তু ট্রেডিং হয়। এই স্টকটিকে যদি আপনি প্রত্যেক মাসে অল্প, অল্প করে এর সাপোর্ট রেজিস্ট্যান্স বা এর কোনো একটি ডিপে আপনি কেনেন, তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে একটা ভালো একটা অ্যাসেট আপনি তৈরি করতে পারবেন আস্তে, আস্তে। এরপরে যে স্টকটি আছে এটি হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। এই স্টকটি সম্পর্কেও আপনারা অবগত। এরা কি করে? এয়ারক্রাফট এবং হেলিকপ্টার ম্যানুফ্যাকচার করে। শুধু যে ম্যানুফ্যাকচার করে তা না, রিপেয়ার এবং মেইনটেন্যান্সের দায়িত্বটাও কিন্তু এদের ঘাড়েই আছে। ভারতবর্ষের এটি একমাত্র কোম্পানি যারা এই কাজটি করে থাকে। হ্যাঁ? এই যে এই কোম্পানিটি এখন কিন্তু বর্তমানে বিদেশ থেকেও প্রচুর পরিমাণে কিন্তু এরা অর্ডার পাচ্ছে। এইজন্যে এই কোম্পানিটি ভবিষ্যতে এখন যেমন এর যে কারেন্ট মার্কেট প্রাইস আছে, এটা কিন্তু ৪ ডিজিটের মার্কেট প্রাইস। আশা করি আগামীতে এটা ৫ ডিজিটের মোট কথা আমি যেটা বলছি এটা 10,000 এর উপরে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে। কারণ কি যেভাবে ভারতবর্ষের ডিফেন্স সেক্টরটি উন্নতি করছে এবং গভর্নমেন্ট যেভাবে সাজাচ্ছে ডিফেন্স সেক্টরটাকে, সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার কিন্তু একটি গুরুত্ব আছে। এটা একটা মনোপলি কোম্পানির মধ্যেই পড়ে। কারণ কি এরা এয়ারক্রাফট, হেলিকপ্টার এইসব বিষয় নিয়ে কিন্তু ডিল করে। এই কোম্পানিটিতে এসআইপি মোডে যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, সেটা দেখবেন একটু ভেবে। এরপরে যে কোম্পানিটি আছে এটিও একটি ডিফেন্স সেক্টরের স্টক। এর হচ্ছে বেল বা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। এই কোম্পানিটি মাল্টি ডাইমেনশনাল কাজ করে। এরা নেভির হয়ে কাজ করে, ভারতীয় আর্মির হয়ে কাজ করে। বিভিন্ন রকম যে ইলেকট্রনিক গুডসগুলো সেগুলো কিন্তু এরা বানায়। এমনকি এরা সেমিকন্ডাক্টরের কাজও করে থাকে। এই কোম্পানিটিও কিন্তু ভবিষ্যতে প্রচুর গ্রো করতে পারে। এই কোম্পানিটাও আপনারা একটু মাথায় রাখবেন। এই কোম্পানিটার এখানে যে ডাটাগুলো দেখুন এর ডেট টু ইকুইটি রেশিও 0, এর কোনো ডেপ্ট নেই। হ্যাঁ? ইন্ডাস্ট্রি পি দেখুন 48 এবং পি রেশিও এর 50.58 যেটা কাছাকাছি। হ্যাঁ? আর্নিং পার শেয়ার দেখুন 5.80 একটু কম আছে। এর ডিভিডেন্ড yield 0.75%। হ্যাঁ? এই কোম্পানিটি ফিউচারিস্টিক যে কাজগুলো হচ্ছে ডিফেন্স সেক্টরে সেগুলোতে কিন্তু ইনভলভ আছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু আমাদের ভারতবর্ষের গ্রোথ স্টোরির সাথে যুক্ত এই সেমিকন্ডাক্টর। হ্যাঁ? এইটাতে কিন্তু এই কোম্পানিটার ইনভলভমেন্ট আছে। সুতরাং এই কোম্পানিটাকে এসআইপিতে মোডে ইনভেস্টমেন্ট করার জন্য আপনারা ভাবতে পারেন। এরপরে যে স্টকটি আছে সেটি হচ্ছে হলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। এটি একটি অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের কোম্পানি। এটা আপনারা এর সাথে
সবাই সুপরিচিত, কারণ কি এর কিন্তু প্রচুর দেখবেন অয়েল পাম্প আছে। এরা নতুন করে কি করছে, যেহেতু ইভি সেক্টর এখন গ্রো করছে, ইলেকট্রিক ভেহিকলস যে চার্জ দেওয়ার জন্যে সেই চার্জিং স্টেশনের উপরেও কিন্তু এরা কাজ করছে। তাছাড়াও এরা গ্রিন এনার্জি, রিনিউয়েবল এনার্জির বিভিন্ন যে কাজগুলো হয়ে থাকে সেই কাজগুলোর সাথেও কিন্তু এরা যুক্ত হচ্ছে। বিভিন্ন কোম্পানির সাথে টাই আপ হয়ে এরা কিন্তু ভবিষ্যতে আরও এদেরকে দেখা যাবে অনেক গ্রো করতে। এই কোম্পানিটির মধ্যেও যদি আপনারা এসআইপি মোডে ইনভেস্ট করেন তাহলে কিন্তু একটু ভালো রিটার্ন পেতে পারেন। এর যা মার্কেট প্রাইস এখন বর্তমানে চলছে তার ইন্ট্রিনসিক ভ্যালুর কিন্তু খুব কাছাকাছি। এটা কিন্তু ইন্টারেস্টিং বিষয়। ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে এর মার্কেটে যে প্রাইসে ট্রেড হচ্ছে এখন মোটামুটি 180 র মতো হয়তো কাছাকাছি আছে। এ কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে কমে ট্রেড করছে। হ্যাঁ? এই ডেট টু ইকুইটি দেখুন 0.72, এবং এই কোম্পানিটির একটি বিশেষ বৈশিষ্ট্য, একটি ভালো ডিভিডেন্ড পেইং কোম্পানি। দেখুন ডিভিডেন্ড দেখুন 6.93%। সুতরাং এই কোম্পানিটি আপনারা মাথায় রাখবেন। এরপরে যে নেক্সট কোম্পানিটি নিয়ে আলোচনা করব সেই কোম্পানিটি হচ্ছে গেল। এটা গ্যাস পাইপলাইনের উপর কাজ করছে। ভবিষ্যতে ভারতবর্ষ যে জায়গায় যাচ্ছে গ্যাস পাইপলাইনের উপর প্রচুর কাজ হবে। এই কোম্পানিটির একটি মাল্টিবেগার হওয়ার চান্সেস কিন্তু আছে। এই কোম্পানিটা নিয়ে আপনারা স্টাডি করবেন। এর ফেস ভ্যালু দেখুন 10, ভবিষ্যতে স্প্লিট হতে পারে, এবং ডেট টু ইকুইটি রেশিও 0.28। এর পিই রেশিও দেখুন ইন্ডাস্ট্রি পির থেকে অনেক কম। তা এর পিই রেশিও 13.80, হোয়ারএজ ইন্ডাস্ট্রিয়াল পি প্রায় 18.99। সুতরাং এই কোম্পানিটা নিয়ে কিন্তু আপনারা ভাবতে পারেন, এটাতেও একটা ইনভেস্টমেন্টের সুযোগ কিন্তু আছে। নেক্সট যে কোম্পানিটি আছে সেটি হচ্ছে কোল ইন্ডিয়া। ভারতবর্ষে যত কোল প্রোডাকশন হয় তার 82% কিন্তু এই কোল ইন্ডিয়া প্রডিউস করে। কারণ কি, এর কাজ হচ্ছে হলো মাইনিং অ্যান্ড প্রোডাকশন করা কোলের। এদের প্রচুর কিন্তু কনজিউমার আছে, মানে কাস্টমার আছে। বিভিন্ন যে পাওয়ার অ্যান্ড স্টিল সেক্টর এর যে কোম্পানিগুলো আছে, সিমেন্ট কোম্পানিগুলো আছে, ফার্টিলাইজার কোম্পানি, বিশেষ করে ইট-ভাটা যারা ব্রিক কোম্পানিগুলো, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কোল প্রয়োজন আছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার কিন্তু গ্রোথ কিন্তু আরও হবে। এই কোম্পানিটির যা পরিস্থিতি দেখা যাচ্ছে আগামীতে প্রচুর পরিমাণে গ্রো করবে। এর এমনিতেই দেখুন প্রফিট গ্রোথ 17.3%, সেলস গ্রোথ 2.63। এর মানে ইন্ট্রিনসিক ভ্যালু দেখুন 706 টাকা, হোয়ারএজ এর কিন্তু কারেন্ট মার্কেট প্রাইস চলছে এই 500 টাকার উপরে। 505 এরকম মনে হয়, আমি যখন ভিডিওটি করছি তখন এরকমই। এই কোম্পানিটার কথাও আপনারা ভাবতে পারেন। নেক্সট যে কোম্পানিটি আছে সেটা হলো LICI। এটা একটি ভারতবর্ষের ইন্স্যুরেন্স কোম্পানি। আপনারা সকলেই জানেন। এর মার্কেট ক্যাপিটাল দেখুন 6,47,617 crore। ভাবতেই ভাবা যায় এটা কত বড় কোম্পানি। এর ডেপ্ট টু ইকুইটি রেশিও ধরুন একদম 0। এর ইয়ারলি প্রফিট গ্রোথ দেখুন কীভাবে বেড়েছে। 2021, 22, 23, 24 মানে এক্সপোনেনশিয়ালি কিন্তু এর কিন্তু প্রফিট কিন্তু বেড়ে যাচ্ছে, এবং এর ফেস ভ্যালু 10 আছে। আগামীতে এর কিন্তু একটা স্প্লিট হওয়ার চান্সেস আছে। এই কোম্পানিটা ভারতবর্ষের সবথেকে বড় কোম্পানি। এই কোম্পানিতে যদি আপনারা ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে অনেকটাই কিন্তু আপনাদের ইনভেস্টমেন্টের রিস্কটা কমে যায়। সুতরাং আপনারা ভাবতে পারেন এই কোম্পানিটি নিয়ে। নেক্সট যে কোম্পানিটি আছে সেটি হচ্ছে SBI, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারতবর্ষের লার্জেস্ট এবং ওল্ডেস্ট ব্যাঙ্ক, PSU সেক্টর ব্যাঙ্ক। এই কোম্পানিটি এর যা পি রেশিও দেখুন 10.55, হোয়ারএজ ইন্ডাস্ট্রিতে দেখুন 14.28 বা 26। এটা কিন্তু অনেকটাই ভ্যালুয়েশন অনুসারে কম আছে কোম্পানিটি। এর ডিভিডেন্ড ইল্ডও ভালো, যথেষ্ট 1.71%। এই কোম্পানিটিতে যখনই ডিপ আসবে, যখনই ছোটোমোটো কারেকশন হবে 10 to 15%, আপনারা কিন্তু এর ক্ষেত্রে একটি ইনভেস্টমেন্ট চালিয়ে যেতে পারেন। এই কোম্পানিটি ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে একটি PSU ব্যাংক হিসেবে বড় ব্যাংক, যার একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ কিন্তু সবসময়ই দেখা যায়। এই কোম্পানিটার কথা আপনারা ভাবতে পারেন। নেক্সট যে কোম্পানিটি আছে সেটা হলো PFC। এখানে PFCর সাথে আমি RSUকেও রেখেছি। এই দুটো ভাই কোম্পানি। এই PFC, RSU দেখবেন যখন স্টক মার্কেট ওঠানামা হয়, PFC বাড়লে RSU বাড়ে, RSU বাড়লেও PFC বাড়ে। এবার ব্যাপারটা হচ্ছে PFC হলো অ্যাকচুয়ালি RSUর প্রমোটার, মানে PFC RSUর মালিক বলা চলে। মানে RSUর যে
ইউএসএ স্টেক আছে, সেখানে 56% এর মতো স্টেক আছে কিন্তু এই পিএফসি। ওই জন্য বলব এই পিএফসি বা আরএসি যেকোনো একটি কোম্পানিতেই আপনি এসআইপি মোডে ইনভেস্টমেন্ট চালিয়ে যেতে পারেন। এই কোম্পানি, দুটো কোম্পানি ডিভিডেন্ড yield ভালো। এদের পি রেশিও দেখবেন ইন্ডাস্ট্রি পির থেকে অনেকটাই কম। হ্যাঁ? এই দেখুন, এই যে পি, এই দেখুন এদের ইন্ডাস্ট্রি দেখুন 26.0। এই কোম্পানিটি একটি চ্যানেলের মধ্যে, পিএফসির যদি আপনারা টেকনিক্যাল চার্ট দেখেন দেখবেন এরা একটা চ্যানেলের মধ্যে চলে, সবসময় একটা আপ ট্রেন্ড মেনটেন করে কিন্তু কোম্পানিটি চলছে। এই চ্যানেলটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, হ্যাঁ? চ্যানেলটা এরকমভাবে স্টকটি এরকমভাবে চলাফেরা করে। তা আপনি যদি এইসব জায়গাগুলোতে, এই যে ডিপগুলোতে আপনি যদি বাই করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার ইনভেস্টমেন্টটা অনেকটা রিটার্ন কিন্তু পাবেন। এখন সেই জিনিসটা আপনাকে টেকনিক্যালি দেখে নিতে হবে। দেখে নিয়ে আপনি কিন্তু এই কোম্পানিতে ইনভেস্টেড থাকতে পারেন। এরপরে আমি এই যে কোম্পানিগুলো বললাম, এখানে মোটামুটি ১০ টা কোম্পানির কথা বলেছি। তাদের একটি আমি চার্ট এখানে তুলে ধরেছি। পারলে পরে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন এই চার্টটির। হ্যাঁ? তো সেই চার্টটি এখানে দেখাই। তো একটু সেটআপটা করে নিই। এখানে প্রথমে যে বেল, এখানে আমি চার্টে কী ধরেছি, এই পাশে স্টকের নামগুলো লিখেছি, এরপরে 1 ইয়ার রিটার্ন লিখেছি এবং 5 ইয়ার রিটার্ন লিখেছি এবং ডিভিডেন্ড কত পার্সেন্ট দিয়েছে। দেখুন বেল ১ বছরে ১০৬% রিটার্ন, ৫ বছরের রিটার্ন 687%। ইমাজিন করতে পারেন? কোনো ব্যাংক বা কোনো ফিক্সড ডিপোজিট বা কোনো আরডি, কোনো মিউচুয়াল ফান্ডেও আপনি এই রিটার্নটা কিন্তু অসম্ভব পাওয়া। এবং তার সাথে আপনি কী পেয়েছেন? ডিভিডেন্ড পেয়েছেন, যেটা আপনি মিউচুয়াল ফান্ডে বা ফিক্সড ডিপোজিট করলে আপনাকে কোম্পানি তার লাভ্যাংশ কিন্তু কোনো সময় দেয় না, ডিভিডেন্ড দেয় না। দেখুন এখানে 0.75% একটা ডিভিডেন্ডও পাওয়া গেছে। এই জিনিসগুলো ভাববেন। দেখুন, এর রিটার্ন দেখুন ১২৭% এবং ৫ বছরে ১০৯০। ইন্ডিয়ান অয়েল 96.60%, ৫ বছরে 84.50%। এটা একটু এখানে কম। যদি আপনারা ডিপে যদি কিনে থাকেন, প্রত্যেকটি সাপোর্টে যদি আপনি বাই করে থাকেন, তাহলে কিন্তু আপনারা এটার বুঝতে পারবেন হিসাবটা করে যে এখানে আপনার ৫ বছরেও কতটা গ্রোথ হচ্ছে এবং এই ৫ বছর ধরে কোম্পানিটি যে হারে ডিভিডেন্ড দেয়, আপনি সেটা দিয়েই আপনার ফিক্সড ডিপোজিটকে বিট করতে পারবেন। দেখুন ডিভিডেন্ড পার্সেন্টেজও 6.51, ফিক্সড ডিপোজিটে আপনার কত পার্সেন্ট দেয়? ৭, ৯, এখানে ডিভিডেন্ডই পাচ্ছেন আপনি 6.51% এবং তার সাথে তো একটা আ এই স্টক প্রাইসও আপনার বাড়ছে। জিনিসটা ভাববেন। এসআইপি মোডে যদি আপনারা এটা করে যান না, আপনার ভবিষ্যতে আপনারা ভাবতে পারবেন না কিরকম আপনাদের পোর্টফোলিও কোথায় গিয়ে দাঁড়াবে। এরপরে দেখুন গেইল হলো 1 ইয়ারে 93% রিটার্ন, 5 ইয়ারে 167% রিটার্ন, এর ডিভিডেন্ড পার্সেন্ট 2.32। কোল ইন্ডিয়া দেখুন 71.5% রিটার্ন, ৫ বছরে 157.95 রিটার্ন এবং ডিভিডেন্ড yield দেখুন, ভালো ডিভিডেন্ড yield 4.94%। এলআইসিআই এর ক্ষেত্রে এটা কয়েক বছর আগেই আইপিও লঞ্চ হয়, ওই কোম্পানিটি লিস্টেড হয়। এখানে দেখুন এর ১ বছরের রিটার্ন কিন্তু 55.52 এবং ৫ বছরের রিটার্নটা আপনারা এখানে কম পাবেন। হ্যাঁ? কোম্পানিটি লিস্টেড হওয়ার পরেই লিস্টিং গেইন যা দিয়েছে তারপরে কিন্তু কোম্পানিটি নিচে নেমেছে। এখন একটা রাউন্ডিং বটম প্যাটার্ন করে কোম্পানিটি কিন্তু আস্তে, আস্তে উপরের দিকে উঠছে। এর ডিভিডেন্ড yield দেখুন 0.98%। এই কোম্পানিটি ভারতবর্ষের সবথেকে বড় ইন্স্যুরেন্স কোম্পানি। একই ছাতার তলায় এরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট, এরা কিন্তু হেলথ ইন্স্যুরেন্স থেকে অনেক কিছুই কিন্তু এরা বিক্রি করে। টার্ম ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স অনেক কিছুই কিন্তু এদের আছে। এই কোম্পানিটির কথা ভাবতে পারেন। এবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ১ বছরে 32% রিটার্ন, ৫ বছরে 180% রিটার্ন। এটা দেখুন ডিভিডেন্ড yield দেখুন 4.94%। তারপর আইআরসিটিসি 36% রিটার্ন, ৫ বছর 640, ভাবা যায়? তারপরে আইআরসিটিসি দেখুন এর ডিভিডেন্ড yield-টা। সিডিএসএল ১১১.47। তারপরে দেখুন এর ৫ বছর এটাও 1288.51, প্রায় ১৩০০% এর মতো রিটার্ন, ভাবা যায়? এরপরে পিএফসি দেখুন ১ বছরে এটা 94.42 এবং এর আপনার ৫ বছরের রিটার্ন ৫১৬.16%। এটাও কিন্তু অনেক রিটার্ন। তারপরে ডিভিডেন্ড yield দেখুন 2.74%। এখানে যে কোম্পানিগুলোর নাম বললাম দেখুন, এই কোম্পানিগুলো যে ১ বছর বা ৫ বছর রিটার্ন শুধু দিচ্ছে তা না, কয়েকটি কোম্পানি দেখুন এখানে ভালো রকমের কিন্তু ডিভিডেন্ড পে করে। তার মধ্যে হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, তারপরে গেল, তারপরে হলো কোল ইন্ডিয়া, তারপরে আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তারপর পিএফসি, এগুলো কিন্তু ভালো রকমের ডিভিডেন্ড। আপনি এসআইপি মোডে ইনভেস্ট করলে আপনি ডিভিডেন্ড দিয়েই দেখা গেল আপনি অনেক টাকা পেয়ে গেলেন, সেটা দিয়ে আপনার খরচা চলে যাচ্ছে।
তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আপনার যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর এইখানে আমি যে স্টকগুলোর কথা বললাম সেই স্টকগুলোকে নিয়ে আপনারা স্টাডি করবেন। কারণ কি এই স্টকগুলো তখনই কেনা উচিত একটু ডিপে যখন আসবে। প্রত্যেক মাসে আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্টে কিছু টাকা ঢোকাবেন, ঢুকিয়ে যে স্টকটি একটু ডিপে আছে সেই স্টকটিতে ইনভেস্ট করবেন। একবারে 10টি স্টকে ইনভেস্ট করতে হবে না। যে মাসে যে টাকা আপনি পাচ্ছেন ডিপে বা কোনো একটা সাপোর্টে এসে ও হয়তো আছে স্টকটি, সেই জায়গায় আপনারা এটা কিন্তু বাই করবেন। কোনোদিন হঠাৎ হয়তো কোনো কারেকশন এলো মার্কেটে কোনো নিউজের জন্যে বা কোনো কিছুর জন্যে শর্ট টার্ম কারেকশন কিন্তু মাঝে মধ্যেই স্টক মার্কেটে হয়। তখন কিন্তু আপনার এই টাকাটা রেডি রাখতে হবে। রেখে আপনাকে ইনভেস্ট করতে হবে। দরকার হলে দেখা গেল কোনো এক মাসে আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্টে টাকা ঢোকালেন, যে হিসাবে আপনি টাকা ঢোকান হয়তো প্রত্যেক মাসে ৫,০০০ করে ঢোকান। আপনি কোনো মাসে ঢোকালেন ডিম্যাট অ্যাকাউন্টে। ঢোকানোর পরে দেখা গেল যে আপনার এই যে স্টকগুলোতে ইনভেস্ট করার কথা, সব স্টকগুলোই এমন জায়গায় আছে যে বাই করা যায় না। সুতরাং আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করে ১০ দিন, ১২ দিন বা ১ মাস ওয়েট করলেন। করে পরের মাসে আবার আপনার আরও ৫,০০০ আপনি ডিম্যাট অ্যাকাউন্ট ৫ +১০,০০০ হয়ে গেল। তখন দেখা গেল কোনো একটি আপনার যে এই যে ১০ টি কোম্পানি আছে তার মধ্যে কোনো একটি কোম্পানি একটা সাপোর্টে এলো বা একটা ট্রেন্ড লাইন ব্রেক করলো, করে উপরে ওঠার চেষ্টা করছে বা ব্রেকআউট দিচ্ছে। এইসব জায়গাগুলোতে আপনাকে কিন্তু বেছে আপনার স্ট্র্যাটেজি অনুসারে আপনাকে ইনভেস্টমেন্টগুলো করতে হবে। সুতরাং আপনাকে এখান থেকে আমি বলে দিলাম, আপনি সোজা গিয়ে ইনভেস্টমেন্ট করা শুরু করলে এটা ঠিক হবে না। কারণ কি আমার কথায় আপনি ইনভেস্টমেন্ট করবেন না। কারণ আপনার টাকা লস হলেও আপনার, লাভ হলেও আপনার। আমি জাস্ট এখানে শুধু খালি এডুকেশনাল পারপাসে আপনাদেরকে তুলে ধরলাম। একটা এক সামগ্রিক চিত্র একটা জায়গায় তুলে ধরলাম। কিছু কোম্পানির নাম বললাম। এর বাইরেও প্রচুর কোম্পানি আছে। এদের বিকল্প কোম্পানি আছে যেগুলোতেও আপনি ইনভেস্ট করতে পারেন। আপনারা একটু নিজেরা স্টাডি করবেন। করে নিজেদের সিদ্ধান্তটা নিজেরা নেবেন। আমি কোনো ধরনের এখানে বাই, সেল রেকমেন্ডেশন করছি না। ধন্যবাদ। ভালো থাকবেন।